হ্যালো জিএসটি ক্যান্ডিডেট, আসসালামু আলাইকুম। ওয়ান্স अगेन ইওর ফারহান মাহিন ভাই ইজ হিয়ার। এবং তোমরা খুব ভালো করে জানো যে আমরা টপ 50 কোশ্চেন করব যেগুলো জিএসটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি যে প্লেলিস্টটা করতেছি এই প্লেলিস্টে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট 50টা কোশ্চেন আমি এমসিকিউ সলভ করে দেবো এখানে। ক্লিয়ার? সো আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং পুরো প্লেলিস্টটা পরীক্ষার আগে শেষ করে ফেলবে ইনশাল্লাহ। আমার বিশ্বাস, আমি তোমাকে কথা দিচ্ছি, এখান থেকে তুমি যে কোনো ভর্তি পরীক্ষা অর্থাৎ ঢাবি, রাবি, গুচ্ছ, জাহাঙ্গীরনগর যে কোনো জায়গাতে মাস্ট কমন পাবে। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো দেখো প্রথম কোশ্চেন কি বলতেছে, দেখো প্রথম কোশ্চেন বলছে যে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য পানির তাপমাত্রা কত। ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য পানির তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের উপর থাকতে হয়। দেখো এই যে কোশ্চেনটা করা হয়েছে এই কোশ্চেনটা তোমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে করা হয়েছে, তবে একটু মাথায় রাখবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বা রাজশাহীর ভর্তি পরীক্ষা বা চিটাগাংয়ের ভর্তি পরীক্ষায় মাঝে মাঝে শর্ট সিলেবাসের বাইরে থেকে কিছু কোশ্চেন আমরা গত কয়েক বছরে দেখেছি। আচ্ছা, আর এই কোশ্চেনটা তোমাদের এই অধ্যায়ের, এই পরিবেশ রসায়ন অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন। ওকে, আচ্ছা তো দেখেন মাথায় রাখবেন ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য সমুদ্রের পানির তাপমাত্রা বা সমুদ্রের পৃষ্ঠের পানির তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি হতে হয়। কত ডিগ্রি সেলসিয়াসের চেয়ে? 27 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি হতে হয়। এখন 27 ডিগ্রি সেলসিয়াসকে আপনি যদি ফারেনহাইটে কনভার্ট করেন, কিসে কনভার্ট করেন? ফারেনহাইটে, তাহলে হবে 80 ডিগ্রি ফারেনহাইট। ওকে, কত ডিগ্রি ফারেনহাইট? 80 ডিগ্রি ফারেনহাইট। তাহলে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা হয় 27 ডিগ্রি সেলসিয়াস অথবা 80 ডিগ্রি ফারেনহাইট, এর চেয়ে যদি বেশি হয়ে যায় তখন কি হবে? নিম্নচাপ সৃষ্টি হবে, তার ফলে ঘূর্ণিঝড় সৃষ্টি হবে। এটুকু মাথায় রাখবেন। ওকে, সো সেকেন্ড কোশ্চেন কি বলছে? হাইড্রোজেন গ্যাসের সংকট তাপমাত্রা কত? সংকট তাপমাত্রা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সংকট তাপমাত্রা থেকে বা উৎক্রম তাপমাত্রা থেকে বিগত সালে ভর্তি পরীক্ষায় বহুত কোশ্চেন আসছে। আচ্ছা, তো সংকট তাপমাত্রা হাইড্রোজেন গ্যাসের মাথা রাখবেন -240 ডিগ্রি সেলসিয়াস। কত? -240 ডিগ্রি সেলসিয়াস। একটু খেয়াল করেন হাইড্রোজেন গ্যাস, এটার সংকট তাপমাত্রা কত বলছি? -240 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আরো একটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে আপনার হিলিয়াম গ্যাস। হিলিয়াম গ্যাসের সংকট তাপমাত্রা হচ্ছে -268.7 ডিগ্রি সেলসিয়াস। -268.7 ডিগ্রি সেলসিয়াস। এগুলো কি তাপমাত্রা? সংকট তাপমাত্রা। ওকে ফাইন। আচ্ছা, তো আসেন আমরা একটু সংকট তাপমাত্রা সম্পর্কে একটু বুঝে আসি যে সংকট তাপমাত্রা আসলে কি জিনিস। সংকট তাপমাত্রা বলতে কি বোঝাচ্ছে? দেখেন, আপনি যখন গ্যাসকে নিম্ন উচ্চ চাপে রাখবেন এবং নিম্ন তাপমাত্রায় নিয়ে যাবেন, তখন গ্যাস কি হবে? তরল হবে। তো যে তাপমাত্রায় গেলে পরে গ্যাস তরল হয়ে যায় সেটাকে বলা হয় গ্যাসের সংকট তাপমাত্রা। তাহলে সংকট তাপমাত্রার সংজ্ঞাটা কি দাঁড়ালো? সংকট তাপমাত্রা হচ্ছে ব্যাপারটা এরকম, যে তাপমাত্রায় গ্যাস তরল হয়, যে তাপমাত্রায় গ্যাস তরল হয়। ঠিক আছে, গ্যাস তরল হয়। আচ্ছা, ওকে ফাইন। আরেকটা কথা একটু বলতে চাই এক্সট্রা নলেজের জন্য, সেটা হচ্ছে কি, ধরেন আপনি একটা কোনো গ্যাসকে সংকট তাপমাত্রায় নিয়ে গেছেন। একটা বলতে আমি এখানে হিলিয়ামকে বোঝাতে চাচ্ছি, স্পেশালি হিলিয়ামকে বোঝাতে চাচ্ছি যে হিলিয়ামকে আপনি সংকট তাপমাত্রার নিচে নিয়ে গেছেন, তাহলে হিলিয়াম কি হয়ে যাবে? লিকুইড হয়ে যাবে। কি হয়ে যাবে? লিকুইড হয়ে যাবে। এখন হিলিয়াম যখন লিকুইড হয়ে যায় তখন সে ফিজিক্সের কোনো রুল মেনে চলে না, অর্থাৎ থার্মোডাইনামিক্সের কোনো রুল মেনে চলে না, কেমিস্ট্রি কোনো নিয়ম মেনে চলে না। এটা একটু মাথায় রাখবেন। ওকে, আচ্ছা তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। আচ্ছা দেখেন পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন বলছে যে SI এককে বোল্টজম্যান ধ্রুবকের মান কত? বোল্টজম্যান ধ্রুবক কে আমরা কে দ্বারা প্রকাশ করি? দেখেন বোল্টজম্যান ধ্রুবকের ভ্যালুগুলো কি কি? K = 1.38 × 10⁻⁻23। আরেকটা হচ্ছে আপনার 1.36 × 10⁻⁻25। ওকে, এখন দেখেন একটা ভ্যালু হচ্ছে 1.38 × 10⁻⁻23, আর একটা ভ্যালু হচ্ছে 1.36 × 10⁻⁻25। একটা হবে সিজিএস, একটা হবে SI। আচ্ছা, আগে একটু এককটা বলি, কোনটা কি একক? এই যে এটার একক উপরেরটা যেটা লেখা আছে, এটার একক হচ্ছে জুল পার মলিকিউল, জুল পার মলিকিউল পার কেলভিন। আর এটার একক হচ্ছে আপনার জুল না, আর্গ পার মলিকিউল পার কেলভিন। ওকে, আচ্ছা তো এখন দেখেন খেয়াল করেন চাইছি কিসের ভ্যালু?
এসআই এককের ভ্যালু, তাই না? তাহলে এসআই একক কি, কাজের একক কি, জুল। তাহলে নিশ্চয়ই 1.38 ইন্টু 10⁻23 এটা কিসের একক হবে? নিশ্চয়ই এসআই একক, তাই না? আচ্ছা, তাহলে মাথায় রাখবেন এসআই আর একটা হচ্ছে আপনার সিজিএস। এসআই আর একটা হচ্ছে কি, সিজিএস। ওকে, এসআই শব্দটা ছোট আর সিজিএস শব্দটা কি, বড়। দেখেন এক জায়গা আছে 23, এক জায়গা আছে 25। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, তো যেখানে আপনার 23 থাকবে সেটা হচ্ছে এসআই। দেখেন এখানে 23 আছে। আচ্ছা, মাথায় রাখবেন যার পাওয়ার বড় হবে, যার পাওয়ারটা মানে ছোট হবে, 23 তো ছোট, তাই না? তারপরে থাকবে 38, আর যার পাওয়ারটা বড় 25, তারপরে থাকবে 36। এবার দুটোকে যোগ করেন, 23 এবং 38 যোগ করেন, কত হয় বলেন তো? 23 এবং 38 যোগ করলে 61, 25 এবং 36 যোগ করলে 61। জাস্ট মনে রাখার জন্য ট্রিক, জাস্ট মনে রাখার জন্য। ক্লিয়ার? ওকে, ফাইন। সো আমাদের অ্যান্সার কোনটা হবে বলেন তো? আমরা কি অ্যান্সার পেয়ে গেছি? আশা করি আমরা অ্যান্সার পেয়ে গেছি। অ্যান্সার হচ্ছে আপনার 1.38 ইন্টু 10⁻23। ক্লিয়ার এটুকু? আই হোপ ক্লিয়ার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে দেখেন, পরম শূন্য তাপমাত্রা বলতে কি বোঝায়? ভাই পরম শূন্য তাপমাত্রা কি? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে মহাবিশ্বের সবচেয়ে নিম্ন তাপমাত্রা, সবচেয়ে নিম্ন তাপমাত্রা। ঠিক আছে? আচ্ছা, তো সবচেয়ে নিম্ন তাপমাত্রা কত? 0 কেলভিন, তাই না? আপনারা খুব ভালো করে জানেন যে 0 কেলভিনের নিচে আসলে যাওয়া সম্ভব না, সেটা মহাবিশ্বের যে জায়গা হোক, আমাদের পৃথিবীতে হোক আর কোনো একটা গ্যালাক্সিতে হোক, যেখানেই হোক না কেন পরম শূন্য তাপমাত্রার নিচে কখনো যাওয়া পসিবল না। ওকে, ফাইন। তাহলে দেখেন 0 কেলভিন মানে কত? 0 কেলভিন মানে আপনারা খুব ভালো করে পড়ে আসছেন -273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন আমার কোশ্চেনটা হচ্ছে ভাইয়া এখানে ফারেনহাইটে কত? ফারেনহাইটে কত? এইটা দ্রুত ক্যালকুলেশন করে আপনারা আমাকে কমেন্টে জানান, দ্রুত ক্যালকুলেশন করে কমেন্টে জানান। ওকে, আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন কি বলছে দেখেন তো, কার্বন ডাই অক্সাইডের সন্ধি তাপমাত্রা কত? সন্ধি তাপমাত্রা কত? আচ্ছা, একটু আগে মনে আছে আমরা সংকট তাপমাত্রা পড়ছিলাম, মনে আছে? সংকট তাপমাত্রা, সন্ধি তাপমাত্রা, ক্রান্তি তাপমাত্রা। সংকট চাপ, সন্ধি চাপ, ক্রান্তি চাপ সেম। ক্লিয়ার? তাহলে সংকট তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রা বা ক্রান্তি তাপমাত্রা সেম। তাহলে দেখেন আপনার সন্ধি তাপমাত্রা কত, এটা তো আসলে মুখস্থ রাখার বিষয়, ভালো করে মাথায় রাখবেন। 31.1 ডিগ্রি সেলসিয়াস, 31.1 ডিগ্রি সেলসিয়াস। এটাও কিন্তু কোনো না কোনো একটা জায়গায় প্রশ্ন হয়েছে। আচ্ছা, এবার আপনারা বলেন হিলিয়ামের সন্ধি তাপমাত্রা কত ছিল এবং হাইড্রোজেনের সন্ধি তাপমাত্রা কত? এটা একটু আমাকে জানান, কমেন্টে জানান। ঠিক আছে, কমেন্ট, একটু আগেই পড়াইছি, কমেন্ট বক্সে জানান। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখেন পরের কোশ্চেন কি বলছে, গ্যাসের ঘনত্ব মাপতে কোনটা ব্যবহার করা হয়? গ্যাসের ঘনত্ব মাপতে কোন ইকুয়েশন ব্যবহার করা হয়? দেখেন আসেন একটু বোঝার চেষ্টা করি। আমরা কি সবাই এই ইকুয়েশনটা জানি যে পিভি ইকুয়াল টু এনআরটি? এইটা জানে না এমন কোনো মানুষ নাই। যারা অ্যাডমিশন লেভেলে এখন সিরিয়াসলি পড়াশোনা করতেছে তারা সবাই ভালো করে জানো যে আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। আচ্ছা, এখন দেখেন এই সমীকরণটাকে আমি একটু চেঞ্জ করলাম। কিভাবে চেঞ্জ করি? পিভি পিভির মতো থাকলো, এন এর পরিবর্তে আমি কি লিখতে পারি? ডাব্লিউ বাই এম আরটি। ওকে, ফাইন। পিভি পিভির মতো থাকলো। আচ্ছা, ডাব্লিউ বাই এম, এখান থেকে দেখেন তো আমি চাইলে এই এমটাকে এই পাশে নিয়ে আসতে পারি? হ্যাঁ পারি। তাহলে এমটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় দেখেন তো, পিভিএম ইকুয়াল টু ডাব্লিউআরটি, তাই কিনা? আচ্ছা, তারপরে দেখেন আর আবার লিখতে পারি যে পিএম সমান সমান ডাব্লিউ, এই ভিটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, তাহলে ভি আরটি, ডাব্লিউ বাই ভি আরটি। এখন ভালো করে খেয়াল করেন এই ডাব্লিউ বাই ভি মানেটা কি? আমরা ফিজিক্সের সবাই একটা সূত্র পড়েছি যে এম ইকুয়াল টু রো ভি, অর্থাৎ ভর সমান সমান ঘনত্ব ইন্টু আয়তন, তাই না? তাহলে দেখেন তো ঘনত্ব সমান সমান আমরা কি লিখতে পারি? ঘনত্ব সমান সমান আমরা লিখতে পারি ভর বাই আয়তন, তাই না? এইটা কম বেশি আমরা সবাই পড়ছি না ফিজিক্সে? কম বেশি সবাই পড়ছি আমরা। তাহলে দেখেন আপনি যখন ভরকে আয়তন দ্বারা ভাগ করবেন তখন পাবেন কি? ঘনত্ব। এখানে কি করতেছেন? আপনি ভরকে আয়তন দ্বারা ভাগ করতেছেন, তাহলে কি পাওয়া যাবে? ঘনত্ব পাওয়া যাবে। সো এখন এই ঘনত্বটাকে আমি ডি দ্বারা প্রকাশ করতে পারি। কি দ্বারা? ডি। ডি দ্বারা কেন প্রকাশ করতেছি? কারণ ঘনত্ব ইংরেজি কি? ঘনত্ব ইংরেজি হচ্ছে ডেনসিটি। ওকে, তাহলে ডি দ্বারা যদি প্রকাশ করি তাহলে দেখেন তো সমীকরণটা কেমন হয়? সমীকরণটা হচ্ছে পিভি ইকুয়াল টু
Pn equal to DRT। ওকে ফাইন, তাহলে দেখেন তো D সমান সমান আমরা কি লিখতে পারি, D সমান সমান লিখতে পারি Pm বাই RT। Pm বাই RT, তাহলে দেখেন তো আপনি যখন কোনো গ্যাসের ঘনত্ব বের করতেছেন তখন কোন সমীকরণ থেকে নিয়ে আসতেছেন, PV ইকুয়াল টু nRT এই সমীকরণ থেকে আনতেছেন। এটা কিসের সমীকরণ, এটা হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। এখন দেখেন তো আইডিয়াল গ্যাস ইকুয়েশন আছে কিনা অপশনে, হ্যাঁ এই যে এখানে কি রাখা আছে, পারফেক্ট গ্যাস ইকুয়েশন। তাহলে মাথায় রাখবেন গ্যাসের ঘনত্ব মাপতে কি ব্যবহার করা হয়, পারফেক্ট গ্যাস ইকুয়েশন। ক্লিয়ার? ওকে ফাইন, তাহলে এবার একটু আসেন আমরা আরেকটু এখান থেকে দেখিয়ে আসি কি আছে। দেখেন দেখেন খেয়াল করেন, আপনি যদি এই সমীকরণটার দিকে তাকান, এবার এখান থেকে যদি আমরা একটা কাজ করি, দেখেন আমরা লিখলাম কি এম সমান সমান ডিআরটি বাই টি লেখা যায়। আবার খেয়াল করেন যে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, দেখেন তো পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি। দেখেন তো লেখা যায় না এভাবে যে এম সমান সমান ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি, ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি। সো দেখেন আপনার কাছে যদি প্রদত্ত ভর দেওয়া থাকে আর যদি চাপ এবং আয়তনের ভ্যালু দেওয়া থাকে, তাপমাত্রা জানা থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই আণবিক ভর বের করতে পারতেছেন। রাইট? কি বের করতে পারতেছেন? আণবিক ভর। তাহলে মাথায় রাখবেন এই যে পারফেক্ট গ্যাস ইকুয়েশন অর্থাৎ আদর্শ গ্যাসের সমীকরণ, এই আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আপনি গ্যাসের ঘনত্ব, যে কোনো গ্যাসের ঘনত্ব, যে কোনো গ্যাসের ঘনত্ব জানতে পারবেন এবং তার হচ্ছে মলিকিউলার ম্যাস, মলিকিউলার ম্যাস বা বাংলায় বললে আণবিক ভর বের করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে পারফেক্ট গ্যাস ইকুয়েশন থেকে আমরা আণবিক ভর এবং গ্যাসের ঘনত্ব জানতে পারি। ক্লিয়ার? তো আপনি যখন কোনো গ্যাসের ঘনত্ব জানতে পারবেন বা আণবিক ভর জানতে পারবেন, তখন আপনি সেই টোটাল জিনিসটা নিয়ে খুব ভালোভাবে রিসার্চ করতে পারবেন যে ওই পদার্থটা কিভাবে আচরণ করতেছে বা কেমন ভাবে চলবে বা তার ইকুয়েশন গুলা কেমন হবে। সো একটু জানাই রাখি ফর ইউর এক্সট্রা ইনফরমেশন, সেটা হচ্ছে কি, দেখেন ধরেন এই যে বিজ্ঞানীরা বিভিন্ন নক্ষত্রের সন্ধান পায় না, বিভিন্ন গ্যালাক্সিতে বিভিন্ন নক্ষত্রের সন্ধান পাচ্ছে, প্রতিদিন তো বিভিন্ন ধরনের নক্ষত্রের সন্ধান পাচ্ছে। তো সেই নক্ষত্রটার আচরণ কেমন, এগুলো কেমনে এক্সপ্লেন করে জানেন, এই যে পারফেক্ট গ্যাস ইকুয়েশন থেকে এক্সপ্লেন করা হয়। যাই হোক, যদিও এটা একটু অন্য লেভেলের ব্যাপার, ঠিক আছে, ওইদিকে আমি আর বেশি যাবো না, বাট মাথায় রাখবেন এইগুলো দিয়ে কিন্তু অনেক কিছু এক্সপ্লেন করা যায় পারফেক্ট গ্যাস ইকুয়েশন থেকে। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই। দেখেন পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেন বলছে যে পরম তাপমাত্রার সঙ্গে সেলসিয়াস তাপমাত্রার সম্পর্ক কি। পরম তাপমাত্রা বলতে কি বোঝায়, দেখেন পরম তাপমাত্রা বলতে বোঝায় কেলভিন স্কেল। মাথায় রাখবেন পরম তাপমাত্রা বলতে বোঝায় কেলভিন স্কেল। এখানে ছেলে মেয়ের একটা ভুল করে, কি ভুল করে দেখেন, একটা হচ্ছে পরম তাপমাত্রা, পরম তাপমাত্রা, আরেকটা হচ্ছে আপনার পরম শূন্য তাপমাত্রা। একটা হচ্ছে পরম তাপমাত্রা, আর একটা কি বললাম ভাইয়া, পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা। ঠিক আছে, তো পরম তাপমাত্রা বলতে কি বোঝায়, মাথায় রাখবেন পরম তাপমাত্রা বলতে বোঝায় কেলভিন স্কেলের, কেলভিন স্কেলের যে কোনো তাপমাত্রা, কেলভিন স্কেলের যে কোনো তাপমাত্রা। ঠিক আছে, কেলভিন স্কেলের যে কোনো তাপমাত্রা। ওকে, আর পরম শূন্য তাপমাত্রা বলতে বোঝায় শুধুমাত্র 0 কেলভিন, শুধুমাত্র 0 কেলভিন। ক্লিয়ার এটুকু? তো আশা করি দুইটা ডিফারেন্স বুঝতে পারছেন। এবার এখন দেখেন আপনারা খুব ভালো করেই জানেন যে কেলভিন স্কেল এবং হচ্ছে সেলসিয়াস স্কেলের ভিতরে সম্পর্কটা কি। আমি যদি টোটাল সম্পর্কটা লিখি, আপনারা খুব ভালো করেই জানেন সি ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5। তিনটা স্কেলের মধ্যে যে তাপমাত্রার সম্পর্ক, এটা আপনারা খুব ভালো করে জানেন। এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখেন তো এই 5 5 কাটাকাটি করা যায়, তাহলে সি ইকুয়াল টু কে মাইনাস 273, বাকিটা বুঝতেই পারতেছেন তাহলে কি হবে, তাহলে কে ইকুয়াল টু সি প্লাস 273, তাই না? তাহলে দেখেন তো এই অপশনটা কোথায় আছে, নিজেরাই চিন্তা করে বলেন অ্যান্সার কি হবে। নিশ্চয়ই অ্যান্সার হচ্ছে আপনার এটা, টি কেলভিন ইকুয়াল টু 273 প্লাস টি ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটা কিন্তু একটা ভার্সিটির প্রশ্ন। ঠিক আছে, যদিও স্লাইডটা তৈরি করার সময় আমরা এখানে ভার্সিটি কোনটা কোন সালে আসছে সেটা লেখা হয় নাই, খেয়াল ছিল না আমাদের, বাট আশা করি বুঝতে পারছি। ওকে ফাইন, এখানে আমি যতগুলো প্রশ্ন সলভ করাবো সবই বিগত সালের ভার্সিটির প্রশ্ন এবং একই সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে ফাইন, আচ্ছা এবার আসেন দেখেন পরের কোশ্চেন কি বলছে, গ্যাস মিশ্রণের মোট চাপ, মিশ্রণটির উপাদান গ্যাস সমূহের
আংশিক চাপের ড্যাশ, তাই না? আংশিক চাপের ড্যাশ। আচ্ছা, এইখানে আমাদের ডালটনের আংশিক চাপ সূত্র নিয়ে কথা বলতে হবে। কার সূত্র নিয়ে বলতে হবে? ডালটনস ল বা ডালটনের আংশিক চাপ সূত্র। ওকে ফাইন, আসলে একটু বোঝার চেষ্টা করি। দেখেন, খেয়াল করেন, এটা হচ্ছে একটা পাত্র। এখন এই পাত্রে গ্যাস আছে, মনে করেন সবুজ রঙের গ্যাস আছে, আর আছে হচ্ছে আপনার সাদা রঙের গ্যাস। সাদা রং এবং সবুজ রঙের গ্যাস, সাদা গ্যাস সবুজ গ্যাস, সাদা গ্যাস সবুজ গ্যাস। তো দুইটা গ্যাস একটা পাত্রে আছে, দুইটা গ্যাস একটা পাত্রে আছে, কথাটা বুঝেন, দুইটা গ্যাস একটা পাত্রে আছে, দুইটা গ্যাসেরই কি থাকবে? চাপ থাকবে, তাই না? দুইটা গ্যাসের টোটাল চাপকে আমরা বলবো মোট চাপ। দুইটা গ্যাসের টোটাল চাপকে আমরা কি বলবো? মোট চাপ। আর প্রত্যেকের আলাদা আলাদা চাপকে আমরা বলবো আংশিক চাপ। ফর এক্সাম্পল, এই সাদা গ্যাসের নাম দিলাম হচ্ছে এ এবং এই সবুজ গ্যাসের নাম দিলাম হচ্ছে বি। সাদা গ্যাসের আংশিক চাপ এটা হচ্ছে আপনার পি এ, ওকে। আর এই সবুজ গ্যাসের আংশিক চাপ এটাকে আমরা নাম দিলাম পিবি, আংশিক চাপ পিবি। ক্লিয়ার? এখন দেখেন, দুইটা গ্যাস মিলে টোটাল পাত্রে অবস্থান করতেছে, দুইটা গ্যাসের টোটাল চাপটা হবে কি? মোট চাপ। অর্থাৎ মোট চাপ যদি পি হয়, তাহলে পি হবে পি ইকুয়াল টু পি এ প্লাস পিবি। এটা হচ্ছে দুইটা গ্যাসের জন্য গেছে। যদি এখানে তিনটা গ্যাস থাকতো তাহলে সম্পর্কটা কিভাবে লেখা যেত? পি ইকুয়াল টু পি এ প্লাস পিবি প্লাস পিসি। দেখবেন আমাদের বইতে এটাকে এভাবে লিখছে যে পি ইকুয়াল টু F1 প্লাস F2 প্লাস F3 ডট 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 এরকম n সংখ্যক Fn। ওকে, সো আমাদের বইতে F দ্বারা হচ্ছে আংশিক চাপকে বোঝানো হয়েছে। কথা হচ্ছে কি দ্বারা প্রকাশ করলাম এটা ব্যাপার না, টোটাল কনসেপ্টটা বুঝতে পারলে হচ্ছে কি। দেখেন তো, তাহলে মোট চাপ আংশিক চাপ দ্বয়ের যোগফলের সমান। আংশিক চাপ দ্বয়ের যোগফলের সমান, তাহলে অ্যান্সারটা কি হবে? যোগফলের সমান। আশা করি আপনারা বুঝতে পারছেন। ক্লিয়ার? এটুকু। আমরা পরের কোশ্চেনে চলে যাই। 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন কি বলছে দেখেন। 9 নম্বর কোশ্চেন বলছে যে বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণের শর্ত, অর্থাৎ বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। ক্লিয়ার? আচ্ছা, দেখেন খেয়াল করেন সমীকরণটা কি। সমীকরণটা হচ্ছে এরকম, বাস্তব গ্যাস কোন সমীকরণ মেনে চলে বলেন তো? বাস্তব গ্যাস হচ্ছে আপনার ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন মেনে চলে। কোন ইকুয়েশন? ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। আচ্ছা, তো সেখানে শর্তটা কি, সূত্রটা কি? পিভি পি মাইনাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। ওকে, আচ্ছা। আর আদর্শ গ্যাসের ইকুয়েশনটা কি? আদর্শ গ্যাসের ইকুয়েশন হচ্ছে আপনার পিভি ইকুয়াল টু এনআরটি, তাই না? আচ্ছা, একটু ডিটেলসে কেন পড়াচ্ছি জানেন? একটু শিখাইতে চাচ্ছি, তাই একটু ধৈর্য সহকারে দেখেন, এত ব্যস্ত হওয়া যাবে না। তো দেখেন, যদি এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার এটা যদি 0 হয় এবং এন বি এটা যদি 0 হয়, তখনই দেখেন তো সমীকরণটা কেমন হয়ে যাচ্ছে? পিভি ইকুয়াল টু এনআরটি হয়ে যাচ্ছে না? তখনই সমীকরণটা পিভি ইকুয়াল টু এনআরটি হয়ে যাচ্ছে। এখন কখন এইগুলো 0 হয়? দেখেন, কখন এইগুলো 0 হয়? যখন আপনি গ্যাসের টেম্পারেচার কি করবেন? ভেরি হাই করবেন। টেম্পারেচার ভেরি হাই অর্থাৎ উচ্চ তাপমাত্রা। যখন আপনি টেম্পারেচার ভেরি হাই করে দিবেন, খেয়াল করেন, তখন এই যে বি, এই বি এর ভ্যালু 0 হয়ে যায়। আয়তন ত্রুটি কত হয়ে যায়? 0 হয়ে যায়। এবং এই যে এর ভ্যালু তখন 0-র কাছাকাছি চলে যায়। এ দ্বারা বোঝানো হচ্ছে অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল। দেখেন, আপনি যখন তাপমাত্রা বাড়াবেন তখন হচ্ছে কি গ্যাসের আয়তন কি হবে? বাড়বে। আয়তন বাড়লে গ্যাসের অণুগুলো দূরে দূরে সরে যাবে না? দূরে দূরে সরে গেলে পরে তাদের মাঝে আকর্ষণ বলের মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে প্রায়। অর্থাৎ যখন আপনি তাপমাত্রা বাড়াবেন তখন এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। এর ভ্যালু 0 হয়ে যাবে, দেখেন তো পি চলে আসছে এখানে, এই টার্মটা কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তার মানে শুধু পি থাকতেছে এবং এই ভি এর ভ্যালুটাও কত, মানে বি এর ভ্যালুটাও কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। সমীকরণটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? পিভি ইকুয়াল টু এনআরটি। সো অ্যান্সারটা কি হওয়া উচিত বলেন তো? ভেরি হাই টেম্পারেচার। এবং খেয়াল করেন, তাপমাত্রা ব্যাপারটা তো বুঝলাম, চাপের সঙ্গে আয়তনের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে এখন দেখেন, আপনি যদি চাপ বাড়ায় দেন তাহলে আয়তন কি হবে? হ্রাস পাবে। আয়তন হ্রাস পাইলে অণুগুলো কাছাকাছি আসবে। অণুগুলো কাছাকাছি আসা মানে হচ্ছে আকর্ষণ বল বাড়বে। আকর্ষণ বল বাড়া মানে এর মান বৃদ্ধি পাওয়া। কিন্তু আপনি যদি চাপ কমায় দেন, চাপ কমায় দিলে পরে ভি এর ভ্যালুটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। তা ভি এর ভ্যালু যদি বাড়ে তাহলে অণুগুলো কেমন হবে? দূরে দূরে সরে যাবে, কারণ আয়তন বেড়ে গেছে। অণু যখন দূরে দূরে সরে যাবে তখন এর ভ্যালুটা কেমন হয়ে যাবে? 0 হয়ে যাবে। কারণ এ দ্বারা কি বোঝানো হচ্ছে বলেন তো? এ দ্বারা বোঝানো হচ্ছে অ্যাট্রাকশন।
অ্যাট্রাকশন কনস্ট্যান্ট, অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ বল ধ্রুবক। তো যখন আপনার আয়তন বেশি তখন আন্তঃআণবিক আকর্ষণ কেমন? কম। তাহলে দেখেন আপনি চাপ যখন কমাবেন আয়তন বাড়তেছে, আয়তন বাড়লে এ কমতেছে, এ কমলে পরে সমীকরণটা পিভি ইকুয়াল টু এনআরটি হচ্ছে। তার মানে আমরা বলতে পারি প্রেসার ভেরি লো, তাই না? তাহলে ওই অবস্থায় বাস্তব গ্যাস কিসের ন্যায় আচরণ করবে? বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে আপনার উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ। ক্লিয়ার? হ্যাঁ, আমি চাইলে এটাকে বলতে পারতাম যে শুধুমাত্র হ্যাঁ মনে রাখো যে উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ, এত ব্যাখ্যা আমার দেখানোর দরকার ছিল না। কিন্তু ভাইয়া একটা জিনিস মাথায় রাখবেন, আপনি হয়তো আজকে ফাঁকি দিচ্ছেন, কিন্তু এই ফাঁকির ফলাফল আপনাকে কালকে দিতে হবে। মনে থাকবে? আজকে ফাঁকি দিলে এই ফাঁকির ফলাফল কালকে দিতে হবে। আর আজকে যদি ভালো করে পড়েন, ঠিক মতো পড়েন, ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে খুব বেশি পেইন হবে না, মাথায় রাখেন। ওকে ফাইন, পরের কোশ্চেনে চলে যাই আমরা। পরের কোশ্চেন কি বলছে দেখেন তো, কার্বন, নাইট্রোজেন ও অক্সিজেনের পারমাণবিক ওজন, ঠিক আছে, পারমাণবিক ভর ওজন একই কথা কেমিস্ট্রিতে, 12, 16 এবং 14। আচ্ছা, নিচের কোন গ্যাস যখন ব্যাপন হার সমান? আচ্ছা, কাদের ব্যাপন হার সমান? আচ্ছা, আপনারা ভালো করেই জানেন যে ব্যাপন হার এটা ডিপেন্ড করে আণবিক ভরের সঙ্গে, তাই না? তাহলে ব্যাপন হার হচ্ছে আর এর সঙ্গে আণবিক ভরের সম্পর্ক কেমন? বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাই না? বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যার আণবিক ভর কম তার ব্যাপন হারটা কেমন? বেশি, তাই কিনা? যার আণবিক ভর কম তার ব্যাপন হারটা বেশি। আণবিক ভর কম কার সেটা আমাকে দেখতে হবে, তাই না? আচ্ছা, যদি আণবিক ভর সেম হয়, ধরেন মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই দুইটাই গ্যাস, এদের আণবিক ভর যদি সেম হয় তাহলে ব্যাপন হার কেমন হবে? সমান হবে, তাই কিনা? আচ্ছা দেখেন, এখানে কার্বন ডাই অক্সাইড আছে, N2O আছে, কার্বন ডাই অক্সাইড, কার্বনের ভর হচ্ছে আপনার 12, আর অক্সিজেনের ভর কত? 16, 16 দুগুণা 32, তাহলে যোগ করলে কত হয়? 44, তাই না? 44 গ্রাম। আচ্ছা, N2O মানে কি? নাইট্রোজেন কত? 14, 14 দুগুণা কত হয়? 28, 28 যোগ অক্সিজেনের কত? 16, তাহলে কত হয়? 44, তাই না? তাহলে দেখেন তো, কার্বন ডাই অক্সাইড এবং NO2 এটা দুজনের আণবিক ভর কেমন? সমান। যেহেতু আণবিক ভর সমান, তাহলে এদের ব্যাপন হারটাও কেমন হবে? সমান হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, কারো কোনো ডাউট নেই। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? ওকে ফাইন, 10টা কোশ্চেন শেষ হয়ে গেছে, আমাদের দেখতে দেখতে বাকি কোশ্চেনগুলো শেষ হবে। চলেন সামনে যাই। আচ্ছা, কোনটি হিরোশিমায় নিক্ষিপ্ত অ্যাটম বোমার ব্যবহৃত আইসোটোপ? আচ্ছা ভাই, এটা সবাই জানে, ইউরেনিয়াম 235। দেখেন, ইউরেনিয়ামের দুইটা আইসোটোপ আছে, একটা হচ্ছে আপনার ইউরেনিয়াম 235, আর একটা হচ্ছে আপনার ইউরেনিয়াম 237। এই দুইটা মৌলের মধ্যে ইউরেনিয়াম 235 এর সংযুক্তি হচ্ছে আপনার 0.3%, আর 237 এর সংযুক্তি হচ্ছে আপনার 99.97%। এই সংযুক্তির সঙ্গে কি সম্পর্ক? মুখস্থ বললেই তো হয়ে যায়, তাই না? আপনি তো জানেন মুখস্থ, কিন্তু আমি তো আপনাকে শিখাবো এখন। দেখেন, খেয়াল করেন, আইসোটোপ তো আমরা সবাই ভালো করে জানি যে প্রোটন সংখ্যা সমান, বাট পারমাণবিক ভর ডিফারেন্ট, তাই না? এখন যেই আইসোটোপটা প্রকৃতিতে বেশি পাওয়া যায় বা যার পরিমাণটা বেশি, মাথায় রাখবেন ওইটা স্থিতিশীল বেশি, ওইটা নিউক্লিয়াস স্থিতিশীল বেশি। তার মানে ওইটা নিউক্লিয়াস থেকে যে এনার্জি নির্গত হবে সেটার পরিমাণ কম। ক্লিয়ার? আর যেই আইসোটোপের পরিমাণ কম, সংযুক্তি কম, ওইটা নিউক্লিয়াস বেশি আনস্টেবল, তার মানে ওইটা নিউক্লিয়ার এনার্জিটা বেশি। যার নিউক্লিয়ার এনার্জি বেশি সেটা থেকে বোমা বানাইলে সেটা বেশি ধ্বংসাত্মক হবে, নাকি যার নিউক্লিয়ার এনার্জি কম সেটা থেকে বোমা বানাইলে বেশি ধ্বংসাত্মক হবে? নিশ্চয়ই যার নিউক্লিয়ার এনার্জি বেশি সেটা থেকে বোমা বানাইলে বেশি ধ্বংসাত্মক হবে, তাই কিনা? সো বিজ্ঞানীরা কোনটা থেকে বোমা বানাবে? নিশ্চয়ই ইউরেনিয়াম 235 থেকে বোমা বানাবে, তাই না? তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? ইউরেনিয়াম 235। ক্লিয়ার? এখন দেখেন, এই ইউরেনিয়াম 235 তো পরিমাণে কম, তাহলে এটা কিভাবে পাওয়া যায়? দেখেন, এইটা পাওয়া যায় ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড, এইটাকে ব্যাপন করানো হয়। কি করানো হয়? ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইডকে ব্যাপন করানো হয়, ব্যাপন করিয়ে ইউরেনিয়াম 235 নিয়ে আসা হয়। ঠিক আছে, মনে থাকবে এইটুকু? ক্লিয়ার? ওকে, একটা কোশ্চেন দেখলে সেই কোশ্চেনের পুরো আদ্যপন্ত আপনাকে জানতে হবে। ঠিক আছে, পুরো আদ্যপন্ত। এখানে কোন প্রক্রিয়া? ব্যাপন প্রক্রিয়া। ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড থেকে ইউরেনিয়াম আলাদা করা হয় কোন প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়ায়। আচ্ছা, পরের কোশ্চেন কি বলছে দেখেন তো,
পরের কোশ্চেন বলছে যে গ্যাসকে সংকুচিত করার পর হঠাৎ বৃহৎ আয়তনে সম্প্রসারণ করলে গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়, একে কি বলা হয়? এর অ্যান্সার হচ্ছে জুল থমসন প্রভাব। ইন শর্ট আমরা বলতে পারি জেটিই, জুল থমসন ইফেক্ট। আসেন জুল থমসন ইফেক্টটা বোঝাই। জুল থমসন ইফেক্টটা বোঝাই। ব্যাপারটা হচ্ছে এরকম যে এই একটা পাত্র আছে, এই পাত্রে আপনার গ্যাস রাখা আছে, ক্লিয়ার? এই পাত্রে আপনার কি রাখা আছে? গ্যাস রাখা আছে। এখন এই গ্যাসটাকে আপনি কি করবেন? গ্যাসটাকে আপনি লিকুইড করবেন। তাহলে গ্যাস থেকে আপনি চাচ্ছেন লিকুইড, গ্যাস থেকে আপনি চাচ্ছেন কি? লিকুইড। আচ্ছা, তো গ্যাস থেকে যদি লিকুইড করতে চান তাহলে প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে দেখেন, গ্যাসের তাপমাত্রা কমাইতে হবে। তাপমাত্রা কেন কমাইতে হবে? দেখেন তাপমাত্রার সঙ্গে আয়তনের সম্পর্ক কেমন? সমানুপাতিক, তাই না? তাপমাত্রার সঙ্গে আয়তনের সম্পর্ক সমানুপাতিক। তাপমাত্রা যদি আপনি কমায় দেন তাহলে আয়তন কি হয়ে যাবে? কমে যাবে। আয়তন যদি কমে যায় তাহলে গ্যাসের অণুগুলো কাছাকাছি আসবে। গ্যাসের অণু যখন কাছাকাছি আসবে আন্তঃনবিক দূরত্ব কমে যাবে। আন্তঃনবিক দূরত্ব কমে গেলে গ্যাস আর গ্যাস থাকবে না, সে হয়ে যাবে কি? তরল। তাহলে তাপমাত্রা কমানো হচ্ছে প্রথম কাজ। ক্লিয়ার? সো তাপমাত্রা কমানো যায় কিভাবে? তাপমাত্রা কমানো যায় আয়তন কমায়, তাই না? তাহলে করতে হবে কি? দেখেন যে পাত্রটা আছে ওই পাত্রটাকে হঠাৎ করে সংকুচিত করতে হবে। অর্থাৎ ব্যাপারটা এরকম যে পাত্রটা আছে ওটাকে হঠাৎ করে সংকুচিত করে দিবে। ক্লিয়ার? হঠাৎ করে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এখানে আপনি কি করতেছেন? আয়তন হ্রাস। আয়তন হ্রাস পেল। আয়তন হ্রাস পাওয়ার ফলে কি হলো? টেম্পারেচার হ্রাস পাচ্ছে। এখন এরপরে কি? এরপরে ওই পাত্রটাকে আপনি আবার হঠাৎ করে আবার আয়তন বাড়ায় দেবেন। পাত্রের আয়তন কি করবেন? বাড়ায় দেবেন। আচ্ছা, ক্লিয়ার এটুকু? আচ্ছা, হঠাৎ করে পাত্রের আয়তন বাড়ানোর পরে আবার কি করবেন? আবার হঠাৎ করে আয়তন হ্রাস করবেন। এর ফলে কি হবে? দেখেন এর ফলে তাপমাত্রা আবার হ্রাস পাবে। এভাবে বারবার করতে 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 কি হবে? একসময় সম্পূর্ণ গ্যাসটা তরলে কনভার্ট হবে। এটাই হচ্ছে আপনার জুল থমসন প্রভাব। ক্লিয়ার? জাস্ট আয়তন হ্রাস, হঠাৎ করে আয়তন হ্রাসের মাধ্যমে আমরা কি করতে পারি? গ্যাসকে তরলে রূপান্তর করতে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। ওকে, ফাইন। পরের কোশ্চেন, কত তাপমাত্রায় বায়ু তরল হয়? কত তাপমাত্রায় বায়ু তরল হয়? একটু চিন্তা করেন, আপনারা একটু চিন্তা করেন কি হতে পারে অ্যান্সার। ওকে, আচ্ছা দেখেন অ্যান্সারটা হচ্ছে -269°C। এখন কোশ্চেনটা কোথায় আছে? এটা আপনার কোনো একটা ডাউট, এই কোশ্চেন তো মনে হয় শর্ট সিলেবাসের বাইরে থেকে করছে বা বইয়ের বাইরে থেকে করছে। না, দেখেন বায়ুমণ্ডলের উপাদান কারা? বায়ুমণ্ডলের উপাদান হচ্ছে আপনার হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে জলীয় বাষ্প, নাইট্রোজেন গ্যাস, তাই না? তো বায়ুকে তরল করা মানে কি? এই সবগুলা গ্যাসকে তরল করতে হবে, তাই না? এই সবগুলা গ্যাসকে তরল করতে হবে। কথাটা ভালো করে বুঝেন। এখন দেখেন বায়ুমণ্ডলের কিন্তু উপাদান একটা আছে, সে হচ্ছে হিলিয়াম। বায়ুমণ্ডলের উপাদান কি আছে? হিলিয়াম আছে না? এখন ধরেন আপনি সবগুলা গ্যাসকে তরল করছেন, হিলিয়ামকে তরল করতে পারেন না, তাহলে কি বায়ু তরল হয়েছে? হয় না। তাহলে হিলিয়ামকেও কি করতে হবে? তরল করতে হবে। এখন দেখেন তো, আমি আপনাদেরকে সংকট তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রা পড়াইছিলাম, মনে আছে? হিলিয়ামটা হচ্ছে, হিলিয়ামের সংকট তাপমাত্রা কত? -268.7°C বলছিলাম, তাই না? যেটা প্রায় -269°C কাছাকাছি। তাহলে -269°C তাপমাত্রায় হিলিয়াম কি হয়ে যাচ্ছে? তরল হয়ে যাচ্ছে। এর চেয়ে আর নিচে হয় না, কারণ পরম শূন্য তাপমাত্রা কত? -273°C। এটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, এবং হিলিয়ামেরই সবচেয়ে কম তাপমাত্রায় তরল অবস্থায় যায় হিলিয়াম। নিশ্চয়ই অ্যান্সারটা কি হবে? -269°C। বুঝছেন নাকি বুঝেন না? খালি পড়লেই হবে না, বুঝতে হবে। যেটা দেখে মনে হবে মুখস্থ, ওটা আসলে মুখস্থ না, ওর পিছনে যে লজিক আছে এটাও বুঝতে হবে। ক্লিয়ার? ওকে, ফাইন। পরের কোশ্চেনে চলে যাই। শিল্প ক্ষেত্রে NH3 থেকে HNO3 তৈরি প্রক্রিয়াকে কি বলে? ভাই এটা আসলে মুখস্থ, এর পিছনে যে লজিক আছে সেই লজিক এখন আমি আর দিব না, এটা মাথায় রাখবেন। অসওয়াল্ড প্রসেস, অসওয়াল্ড প্রসেস। আচ্ছা, তো রিঅ্যাকশনটা কি? দেখেন রিঅ্যাকশনটা হচ্ছে আপনার এরকম। অসওয়াল্ড প্রসেসের যে NH3 প্লাস O2 রিঅ্যাকশন করে উৎপাদন করে হচ্ছে আপনার NO
প্লাস H2O। ওকে, সো এই NO থেকে অর্থাৎ নাইট্রিক অক্সাইড থেকে, এই নাইট্রিক অক্সাইড থেকে পরবর্তীতে উৎপন্ন করা হয় HNO3। এটাই হচ্ছে অসওয়াল্ড প্রসেসের প্রধান বিক্রিয়া। অসওয়াল্ড প্রসেসের প্রধান বিক্রিয়া। এখন আপনারা একটু কমেন্ট সেকশনে আমাকে জানান এখানে তাপমাত্রা কত, এখানে তাপমাত্রা কত আর প্রভাবক কি, এটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। কেন জানাবেন জানেন? কারণ এই কোশ্চেনটা আপনার বইয়ের দুইটা জায়গাতে আছে। একটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 4th চ্যাপ্টার। আর কোথায় আছে বলেন তো? এখন আমরা পড়তেছি কি কেমিস্ট্রি সেকেন্ড পেপার, তাই না? কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার। এই কোশ্চেনটা বা এই টপিকটা দুইটা জায়গাতে আলোচনা করা আছে। সো এটা যদি না পড়েন তাহলে এটা পাপ হবে আপনার, পাপ। পাপ তো বুঝেন না? পাপ হবে। আর পাপ কিন্তু বাপরেও ছাড়ে না, এটা মাথায় রাখবেন। ওকে ফাইন, ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। NH3 ও কার্বন ডাই অক্সাইড, NH3 ও কার্বন ডাই অক্সাইড গ্যাস হতে ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত চাপ ও তাপমাত্রা কত? আচ্ছা, তো এইটা আসলে আপনার এটাও বইয়ের দুই জায়গাতে আছে, বাট যে অধ্যায়ে এটা আছে মানে একটা হচ্ছে পরিবেশ রসায়ন আর একটা হচ্ছে আপনার অর্থনৈতিক রসায়ন। তো অর্থনৈতিক রসায়ন তো আপনাদের বইতে নাই, মানে সিলেবাসে নাই। আচ্ছা দেখেন, তো এটার অ্যান্সারটা তো মুখস্থ, কারণ তাপমাত্রা তো আসলে এখানে মুখস্থ, আপাতত মুখস্থ, কিন্তু এখানেও বোঝার বিষয় আছে। আচ্ছা, রিয়াকশন হচ্ছে এরকম যে NH3 প্লাস কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে আপনার NH2 CO NH2, এটাকে আমরা বলতেছি কি ইউরিয়া। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আপনার তাপমাত্রা মাথায় রাখবেন হচ্ছে আপনার 180 থেকে 190 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 180 থেকে 190 ডিগ্রি সেলসিয়াস। এবং চাপ হচ্ছে কত হবে তাহলে? 120 থেকে 130 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, 120 থেকে 130 অ্যাটমসফিয়ার। ক্লিয়ার? এটুকু মাথায় রাখবেন। পরের কোশ্চেনে চলে যাবে। বজ্রপাতের সময় উৎপন্ন তাপমাত্রা কত? বজ্রপাতের সময় উৎপন্ন তাপমাত্রা কত? যখন বজ্রপাত হয় তখন উৎপন্ন তাপমাত্রা হচ্ছে আপনার 3000 ডিগ্রি সেলসিয়াস। ওকে, মনে থাকবে এটুকু। 3000 ডিগ্রি সেলসিয়াস মানে এটা 3000 ডিগ্রি সেলসিয়াস কেন হচ্ছে দেখেন। আচ্ছা, আরেকটু বলে রাখি, 3000 ডিগ্রি সেলসিয়াস তো বললাম, আরেকটু মাথায় রাখবেন কবির স্যারের বইতে লেখা আছে 2500 ডিগ্রি সেলসিয়াস। দেখেন খেয়াল করেন, নাইট্রোজেন প্লাস হচ্ছে আপনার অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে আপনার নাইট্রিক অক্সাইড। ঠিক আছে, বিক্রিয়া করে উৎপন্ন করে নাইট্রিক অক্সাইড 2NO। 2NO। দেখেন খেয়াল করেন, নাইট্রোজেনের দিকে যদি আমরা তাকাই, নাইট্রোজেন হচ্ছে নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন। ট্রিপল বন্ড থাকার কারণে, তিনটা বন্ধন থাকার কারণে এর যে বন্ধন শক্তি হচ্ছে আপনার 945 কিলো জুল পার মোল। হিউজ পরিমাণ বন্ধন শক্তি। এত পরিমাণ বন্ধন শক্তি আপনি যদি ভাঙতে যান তাহলে আপনার কতখানি শক্তি প্রদান করা লাগবে? অনেক শক্তি প্রদান করা লাগবে। যখন অনেক শক্তি প্রদান করা লাগে তখন তাপমাত্রা কি হয়? অনেক হয়। তো দেখেন, যখন বজ্রপাত হয় এই বিক্রিয়াটা ঘটে, আর এই বিক্রিয়া ঘটতে গেলে তাপমাত্রা কেমন লাগে? বেশি লাগে। তাপমাত্রা যেহেতু বেশি লাগে, তাহলে মাথায় রাখবেন যে বজ্রপাতের সময় কতখানি উৎপন্ন হয়? 3000 ডিগ্রি সেলসিয়াস বা 2500 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে হাজারি নাকসারের বইতে দেওয়া আছে 3000, এবং আমাদের কবির স্যারের বইতে দেওয়া আছে 2500 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? কোনো ডাউট আছে? আশা করি নাই। পরের কোশ্চেনে চলে যান। ফ্রিয়ন 12 সিএফসির কোশ্চেন, সিএফসি থেকে কোশ্চেন স্যারেরা খুব পছন্দ করে, স্যারেরা খুবই পছন্দ করে সিএফসির কোশ্চেন। ফ্রিয়ন 12 এর সংকেত কোনটা? ফ্রিয়ন 12 এর সংকেত কোনটা? আচ্ছা, ফ্রিয়নের অপর নাম হচ্ছে সিএফসি, সিএফসি 12। আচ্ছা আসেন সিএফসি সংকেত নির্ণয় করা শিখাই। সিএফসি 12, সিএফসি 13, সিএফসি 14, এরকম থাকে না? তো এই পাশে যে 12 13 থাকে এগুলোকে বলা হয় কোড। এগুলোকে কি বলা হয়? কোড। আপনি কি করবেন, আপনি যখন এই কোডগুলো থেকে সংকেত বের করতে যাবেন তখন ওই কোডের সঙ্গে কত যোগ করবেন? 90। কত যোগ করবেন? 90। 90 যোগ করার পরে দেখেন কোডের সঙ্গে 90 যোগ করতেছেন, তাহলে যে সংখ্যাটা পাবেন সেটা হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। কয় অঙ্ক? 3 অঙ্কের সংখ্যা। মাথায় রাখবেন, কয় অঙ্কের সংখ্যা? 3 অঙ্কের সংখ্যা। 3 অঙ্কের সংখ্যাটা কেমন হয়? এ বি সি। ওকে, এ বি সি। আচ্ছা, এ বি এবং সি। আচ্ছা,
মাথায় রাখবেন এই যে এটা হচ্ছে আপনার কার্বন সংখ্যা, এই যে বিটা হচ্ছে আপনার হাইড্রোজেন সংখ্যা। কি সংখ্যা? হাইড্রোজেন সংখ্যা। এবং এই যে এই সিটা হচ্ছে আপনার ফ্লোরিন সংখ্যা। কি সংখ্যা? ফ্লোরিন সংখ্যা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আর কোনো কাজ নাই, এরপরে বাকি কাজ কি সেটা দেখেন। এটা হচ্ছে রুলস, ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। এরপরে বাকি কাজ দেখাচ্ছি। বাকি কাজ আর রুলস থেকে না, বাকি কাজ হচ্ছে বেসিক থেকে। দেখেন, তাহলে সিএফসি 12 আছে তাই না? তাহলে সিএফসি 12, তাহলে 12 সঙ্গে কত যোগ করবো? 90। তাহলে 12 আর 90 যোগ করলে কত হয় বলেন তো? 102। তাহলে এই 1 হচ্ছে কার্বন সংখ্যা, 0 হচ্ছে হাইড্রোজেন সংখ্যা, আর 2 হচ্ছে আপনার ফ্লোরিন সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা কার্বন, হাইড্রোজেনের সংখ্যা 0 আর ফ্লোরিনের সংখ্যা হচ্ছে 2। তাহলে একটা কার্বনের কয়টা হাত? 4টা হাত। তাহলে 4টা হাত লিখে ফেললাম। সেই 4টা হাতে কয়টা হাইড্রোজেন? একটাও নাই। কয়টা ফ্লোরিন? 2টা ফ্লোরিন। এই যে 2টা ফ্লোরিন। এখন নাম কি? সিএফসি। সিএফসি এর পূর্ণ মিনিং কি? পূর্ণরূপ হচ্ছে ক্লোরো ফ্লোরো কার্বন। অর্থাৎ সেখানে ক্লোরিন থাকবে, ফ্লোরিন থাকবে, হাইড্রোজেন থাকবে, কার্বন থাকবে। তো আমাদের নাই কে? ক্লোরিন নাই। কয়টা হাত ফাঁকা আছে? 2টা হাত ফাঁকা আছে। তাহলে এই একটা ক্লোরিন, এই একটা ক্লোরিন। ক্লিয়ার? দেখেন তো সংকেতটা কি দাঁড়ায়? সংকেতটা দাঁড়ায় হচ্ছে আপনার CF2Cl2। দেখেন তো অপশনে কোথায় CF2Cl2 আছে? CF2Cl2, এই যে অপশন এ। ক্লিয়ার? অপশন। কারো কোনো ডাউট আছে? আশা করি নাই। এবার আমাকে একটু আপনারা কমেন্টে জানান যে CFC 114 এর সংকেত। CFC 114 এর সংকেত। ক্লিয়ার? আচ্ছা, পরের কোশ্চেন। অ্যাসিড বৃষ্টির জন্য কোনটি দায়ী নয়? কোনটি দায়ী নয়? অ্যাসিড বৃষ্টির জন্য কোনটা দায়ী নয়? দেখেন, খেয়াল করেন, অ্যাসিড বৃষ্টি কোন জায়গা থেকে হয়? আকাশ থেকে হয়, তাই না? আচ্ছা, বায়ুমণ্ডলে কি আছে দেখেন তো? বায়ুমণ্ডলে সালফার ডাই অক্সাইড আছে, নাইট্রিক অক্সাইড আছে, নাইট্রোজেন নাইট্রোজেন ডাই অক্সাইড আছে, তারপর হচ্ছে আপনার সালফার ট্রাই অক্সাইড আছে, তারপর হচ্ছে আপনার আরো তো আছে না, আরো অনেক গ্যাস আছে। আচ্ছা, মাথায় রাখবেন যে এইখানে যে গ্যাসগুলো লিখে রাখছি, এই গ্যাসগুলো বেসিক্যালি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। তো মনে করেন যে এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে আছে আর আকাশ থেকে পানি পড়তেছে, তাহলে এই গ্যাসগুলোর সঙ্গে পানি যুক্ত হয়ে গেল সামহাউ। পানি যদি যুক্ত হয়ে যায় তাহলে দেখেন তো কি উৎপন্ন হতে পারে? এই অক্সাইডগুলোর সঙ্গে যখনই পানি যুক্ত হয় তখন উৎপন্ন হতে পারে H2SO4, H2SO3, HNO3, তাই না? এগুলোই তো উৎপন্ন হতে পারে নাকি? HNO2। এখন এগুলো সব কি বলেন তো? এগুলো সব হচ্ছে অ্যাসিড। এগুলো সব কি? অ্যাসিড। এই অ্যাসিডটা কোথায় পড়তেছে? পানির সঙ্গে পড়তেছে। এই অ্যাসিডটা পানির সঙ্গে পড়তেছে, এটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি। আর এটা হচ্ছে তার কারণ। কোনটা দায়ী নয় অ্যাসিড বৃষ্টির জন্য? আপনি নিজের একটু চিন্তা করে বলেন, অ্যান্সার কি হবে? HCl। ক্লিয়ার? ওকে, পরের কোশ্চেন। অ্যাসিড বৃষ্টির পিএইচ কত? ভাইয়া এই কোশ্চেন হচ্ছে মারাত্মক মহামারী কোশ্চেন, সব জায়গায় আসে কম বেশি। মাথায় রাখবেন, পিএইচ এর ভ্যালু 5.6 এর চেয়ে কম হয়ে গেলে, পিএইচ এর ভ্যালু 5.6 এর চেয়ে কম হয়ে গেলে তখন সেটাকে আমরা কি বলবো? অ্যাসিড বৃষ্টি। কোশ্চেনটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি কোথায় বেশি হয় একটু বলেন তো? অ্যাসিড বৃষ্টি সেখানেই বেশি হবে যেখানে এই গ্যাসগুলো বেশি। এই গ্যাসগুলো কোথায় বেশি? যেইখানে হচ্ছে কলকারখানা, ইন্ডাস্ট্রি বেশি। কারণ কলকারখানা, ইন্ডাস্ট্রি থেকে এই গ্যাসগুলো নির্গত হয়। বুঝছেন নাকি বুঝেন নাই? ক্লিয়ার? এই জন্য শহর অঞ্চলে অ্যাসিড বৃষ্টি হয়, গ্রাম অঞ্চলে হয় না। দেখেন পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন বলছে পৃথিবীতে মোট পানির কত ভাগ মানুষের ব্যবহার উপযোগী? ভাই কথা দুঃখজনক হলেও সত্যি, 3%। অর্থাৎ আপনি আমি যে পানি খাচ্ছি, যে পানি ব্যবহার করতেছি, তা মোট পানির অনলি 3%। অনলি 3%। ক্লিয়ার? ওকে, আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই। আদর্শ পানির বিওডি এর পরিসীমা কত? আদর্শ পানির বিওডি এর পরিসীমা কত? ভাই এই কোশ্চেনের উত্তর আমি দিব না। এই কোশ্চেনের উত্তর আমি এই কারণে দেবো না যে এই কোশ্চেন আপনারা সবাই ভালো করেই জানেন, এই বিওডি সিওডি ভ্যালু খুব ভালো করেই জানেন, এটা খুব সহজেই আপনাদের মাথায় থাকে। তো আমি বলবো যে আপনারা কি করবেন, আপনারা এই বিওডি সিওডি এর ভ্যালুগুলা ভালো করে দেখবেন এবং কমেন্টে জানান যে কোনটা সঠিক উত্তর, কারণ এটা আপনারা সবাই জানেন। কমেন্টে জানান। ওকে, সব যদি আমি বলে দিই তাহলে হবে? হবে না। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে আপনার দূষিত পানির বিওডি কত?
আরেকটা কোশ্চেন হচ্ছে আপনার মারাত্মক দূষিত পানির বিওডি কত? এই দুইটা ভালো করে দেখবেন, ঠিক আছে, এই দুইটা ভালো করে দেখবেন। ওকে, পরের কোশ্চেন, WHO এর মানদণ্ড মতে বর্ণহীন ও গন্ধহীন পানির পিএইচ সীমা কত? অর্থাৎ গন্ধহীন বর্ণহীন মানে হচ্ছে কি ভালো পানি বা বিশুদ্ধ পানি, এটা পিএইচ সীমা কত হবে? এটা পিএইচ সীমা হচ্ছে আপনার 6.5 থেকে 8.5, ঠিক আছে, 6.5 থেকে 8.5। আচ্ছা, তো এটাই। পরের কোশ্চেন, একটি পুকুরের পানির ডিও এর মান 4.0 হলে পানিটি কত হবে? ডিও এর মান কত হলে, 4.0 হলে পানিটি কি হবে? আচ্ছা, দেখেন ডিও মানে ডিজলভড অক্সিজেন, ডিও এর ভ্যালু যখন 3 থেকে 5 ppm হয়, 3 থেকে 5 ppm হয়, তখন হচ্ছে কি আপনার পানিটা কেমন? পানিটা হচ্ছে বিশুদ্ধ। পানিটা কেমন? বিশুদ্ধ। তাহলে আছে কত? 4 আছে। তাহলে অ্যান্সার কি হওয়া উচিত? বিশুদ্ধ পানি হওয়া উচিত। বুঝছেন নাকি বুঝেন? ক্লিয়ার? পরের কোশ্চেন, কোনটির প্রভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়? কোনটির প্রভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে? সিম্পলি চিন্তা করেন কি হবে অ্যান্সার। সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা কি বলেন তো? সালোক সংশ্লেষণ বিক্রিয়া কার্বন ডাই অক্সাইড প্লাস H2O বিক্রিয়া করে কি উৎপন্ন করে বলেন তো? উৎপন্ন করে C6H12O6 প্লাস 6 অণু পানি। আর হিসাব নিকাশ করলে এখানে 6টা কার্বন ডাই অক্সাইড, এখানে 12টা পানি, তাই না? এই তো সালোক সংশ্লেষণের বিক্রিয়া। আপনারা কি জানেন এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়া? এই পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়া হচ্ছে এই বিক্রিয়া, ঠিক আছে? তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়া এইটা। তাহলে কার্বন ডাই অক্সাইড কি কখনো অ্যান্সার হবে? হবে না। সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর সিলিকন ডাইঅক্সাইড, অ্যান্সারটা কি হওয়া উচিত? অ্যান্সারটা হওয়া উচিত আপনার হচ্ছে সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে? সালফার ডাইঅক্সাইডের প্রভাবে সালোক সংশ্লেষণ বাধাগ্রস্ত হয়। এটা খুবই বিষাক্ত গ্যাস, খুবই খুবই বিষাক্ত গ্যাস। ওকে, পরের কোশ্চেন।